প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যে দুজন অতিথি, তারা দুজনেই রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতির উত্থান পতনটা দীর্ঘদিন ধরে ওনারা দেখছেন। একজন হলেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট এম এ আজিজ, আরেকজন হলেন আইনজীবী অ্যাডভোকেট আবু হানিফ রাজ্জাকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই যাব এম এ আজিজের কাছে। এম এ আজিজ, নির্বাচন কবে হবে দ্বন্দ্ব শুরু হয়েছে, বলা যায় মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা এখন জাপান সফরে রয়েছেন। উনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলেছেন যে সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চায়। কি বলবেন আপনি? প্রধান উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে জুন, ওই জায়গাও তিনি ফিক্সড নড়ছেন না। আবার বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, দলও ফিক্সড। উনি যে কথাটা বলেছেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, আমার বক্তব্য হচ্ছে এই কথাতে অর্থ বোঝায় যে উনি অলরেডি বড় দলের সাথে বোধহয় আন্ডারস্ট্যান্ডিংয়ের বহু দূরত্বে অবস্থান করছেন। কারণ প্রত্যেকটা দলই বলছে, কেউ বলছে সংস্কার করে নির্বাচন আগে চাই, সিপিবি তো বলছে সেপ্টেম্বরের ভিতরে নির্বাচন চাই। একটি দল বলছে কথা ঠিক নয়, সবাই নির্বাচন আগে চায়, কিন্তু কেউ কেউ সংস্কার শব্দ জুড়ে দিছে, কেউ গণপরিষদ জুড়ে দিছে, কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে জুড়ে দিছে। নির্বাচন সবাই আগে চায়। কারণ হচ্ছে যে আমাদের দেশের যে আবহাওয়ায় যে দেখেন এখন যে আবহাওয়া, জানুয়ারির পরে আর পারমিট করে না। এছাড়া ধরেন রোজা আসবে, পরীক্ষা আসবে, বন্যা আসবে, আবহাওয়া আরও বৈরী আবহাওয়া হবে। সুতরাং নির্বাচন কিন্তু ম্যাক্সিমাম টেনে হেসড়ে ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া যায়। এম এ আজিজ, এখানে একটা প্রশ্ন উঠেছে কি কারণে? সেটা নির্বাচন তো ফেব্রুয়ারিতে হতে পারে, হতে পারে, জানুয়ারিতে হতে পারে, হতে পারে। আমার একটা প্রশ্ন হলো, ডিসেম্বরে নির্বাচন হতে হবে এই ধরনের দাবিটা কেন করছে? সেই কথাটা রোডম্যাপ তো চাচ্ছে, রোডম্যাপ দিয়ে ফেব্রুয়ারি কয়ে দিলেই কিন্তু এটা ডাইলিউট হয়ে যায়। দিচ্ছেন না তো। ওনারা বলছেন সংস্কার করে, আপনি যেটা বললেন জাপানেও কিন্তু বলছে আমরা নূতন বাংলাদেশ করতেছি, সংস্কার করতেছি, সব মানবিক বাংলাদেশ করব ইত্যাদি ইত্যাদি। এত দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের তো নেওয়ার কথা না। ধরেন অলরেডি 121টা সংস্কার প্রস্তাবে সব দল একমত হয়েছে, অর্থাৎ এটা অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য হয়ে গেছে। কয়েকটা জায়গায় বিতর্ক আছে। তো সব জায়গায় যদি একমত হয়ে যায় তাহলে তো দল একটা হয়, সব দল তো থাকবে না। প্রধান উপদেষ্টা আপনার মিডিয়াতে বলেছিল রাজনৈতিক দলরা যে সংস্কারে একমত হবে আমরা ওটুক নিয়ে নির্বাচনে যাব। এম এ আজিজ, আপনি কি মনে করেন 5ই আগস্টের ঘটনাটা শুধু রিজিম চেঞ্জ, আর কিছু? সরকার চেঞ্জ এবং কিছু প্রত্যাশা। আমাদের দেশে যে ঘটনাটি ঘটেছে, কোনো সরকার প্রধান পালিয়ে যায় এরকম নজির পৃথিবীতে বহু দেশে পালিয়ে যায় না, কিন্তু এরকম ভাবে পালিয়ে যায় ঘটনা কিন্তু ঘটেনি। না, তা পালিয়ে ঘটে নাই, তা পালিয়ে ঘটে নাই। পাকিস্তানে ওরা পালিয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে 9 মাস, পালিয়েছে। এবং এত বিধ্বস্ত, এত হত্যা, এত কিছু, এত এটার সাথে তুলনা এটা করা যাবে না। এখানে একটা রিজম, স্বৈরাচারী রিজম, দীর্ঘদিন অনেক দল আন্দোলন সংগ্রাম করে আয়নাঘর, গুম, খুন, কেস, মামলা করে একটা ক্ষেত্রও তৈরি হয়েছে। ছাত্ররা তাদের কোঠা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে। সেটাকে পর্দার অন্তরালে বলেন, কেউ ব্যানার ফেলে বলেন, সব জনগোষ্ঠী এটাকে সহযোগিতা করেছে। সরকার একটি পর্যায়ে, আপনার আন্দোলনের একটি পর্যায়ে এটা খেয়াল রাখতে হবে, যখন রাওয়া ক্লাবে আর্মি অফিসারদের মিটিং হয় এবং আর্মিদের তরফ থেকে জুনিয়র আর্মিরা যখন গুলি চালাতে অনেকটা অপারগতা প্রকাশ করে, তখন কিন্তু জনগণের ঢল নেমে যায়, তখন সে পালায় যেতে বাধ্য হয়। এবং এই পালায়া যায় নাই, আমি বলবো পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে, এটা ব্যবস্থা করা হয়েছে। নাহলে হেলিকপ্টার পায় কেমন? পালাতে হলে তো জঙ্গল দিয়ে পালাবে, সাঁতার পেরে পালাবে, তাকে তো ব্যবস্থা করে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। আবার ইন্ডিয়া তাকে, আপনি খেয়াল করে দেখেন, তারা পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে শেল্টার দিয়েছে, অর্থাৎ অ্যাজ এ হোল ইন্ডিয়ার সবাই তাকে শেল্টার দিয়েছে। অনেক, শুধু বিজেপি দেয় নেই, কিন্তু পার্লামেন্টারি পার্টির, অর্থাৎ কংগ্রেস সব পার্লামেন্টারি পার্টিতে আছে, তারা, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তো এই জন্য আমি বলছি, এখন যেটা বলবো যে আমি বলবো যে নির্বাচন তো আলটিমেটলি হবে। এখন এইভাবে অস্বস্তিকর পরিবেশ তৈরি করা, কাউকে আইডেন্টিফাই করা, ধরেন প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে আছে, একটি দল পতিত দলের সাথে
মানে আন্ডারস্ট্যান্ডিং করে বাইরের শক্তির ইয়াতে অস্থিরতা তৈরি করতেছে। এই কথাগুলি করলে নেগোসিয়েশনটা কোথায় হবে? এবং এই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারের কোনো দলকে নিষিদ্ধ করার নাই, প্রোগ্রাম নাই, কিন্তু ওনারা দেখা গেল একটা মব জাস্টিসের মতো ঘটলো, আন্ডারস্ট্যান্ডিংয়ে মোটামুটি। এই যে মব জাস্টিস শব্দটা ব্যবহার করা হচ্ছে যে, হ্যাঁ, এটা কিন্তু এই শব্দটা কারা ব্যবহার করছিল শুরুতে বলুন তো? বিএনপির আগে বা আপনার আগে? শুরুতে একটা দলের সেক্রেটারি এটা শুরু করছে, ইয়াং ব্যারিস্টার, সে এটার ব্যাখ্যা দিয়েছে। মব বল প্রয়োগ, সোজা কথা, বল প্রয়োগ করা হয়েছে। তো এখন ধরেন যতগুলো এই শব্দটা আসলে ইন্ডিয়া থেকে উৎপত্তি প্রথম, এই ইউনূস সরকার আসার পরে। সেটা এখন কেউ বলে না যে শাহবাগে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী মব জাস্টিস না, আমি বলছি যে ওইটার আকারের এটা ছোট মব জাস্টিস। ওটা তো ইমরান খানকে দিয়ে। আপনারা এই শব্দ যখন প্রয়োগ করেন তখন অবাক হই আমরা, এই কারণে শব্দগুলো উৎপত্তি কারা করে সেই রুটটা যদি খুঁজতে যান তাহলে এই আন্দোলনের সঙ্গে, এই 5ই আগস্টের সঙ্গে কিন্তু ক্ল্যাশ করে। বাংলাদেশের একটা দল, নূতন দলের সাধারণ সম্পাদক এটা বহুভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাইছে, এবং এইটা এখন চলিত ভাষা হয়ে গেছে মব জাস্টিস অর্থ এই নয় যে মব সংগঠিত কিছু লোক বল প্রয়োগে কিছু করা। এবং এটা দেখেন প্রায় 250-র উপরে আন্দোলন হয়েছে, প্রায় প্রত্যেকটা আন্দোলন দেখেন 2-3টা বাদে এই শেষের দিকে সব জায়গায় ছাত্ররা অগ্রভাগী ছিল, এবং যার ফলে এটা সব প্রত্যাশার বাইরে ঘটনা ঘটছে। যেমন আপনি বললেন, ধরেন ফেসিবাদের সময় ইমরান খান ওখানে গণজাগরণ মঞ্চ করলো, সেখানে দেখেন পানি দেওয়া হলো, সিকিউরিটি দেওয়া হলো, নিরাপত্তা, খাবার দেওয়া হলো, সব দেওয়া হলো, এমনকি বাথরুমও করে দেওয়া হয়েছে। হওয়ার পরে ওটা শেষ কোথায়? ইমরান খান রাইট, শেষ। আর সেটা তো ছিল ইন্ডিয়ার একটা টোটালটাই গণজাগরণ মঞ্চটা, বাংলাদেশ সরকার ওটা ছিল না, এটা টোটাল ইন্ডিয়া ছিল। টাইমস অফ ইন্ডিয়া সে ব্যাপারে তাদের লিড নিউজ করেছে যে আমরা করে দিয়েছি। সেটা ভারত তো সব জায়গায় আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার। আমরা ছাত্রবেলায় স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস হোক নিপাত যাক। ভারতের ফরেন পলিসি নিয়ে আমার তীব্র বিরোধিতা আছে, কারণ এই সাবকন্টিনেন্টটা ছিল, এখন এশিয়ার ভিতরে কোনো দেশের সাথে তার সম্পর্ক নাই। জি, আমরা আবার আপনার কাছে আসবো। আহ্বায়না রাজ্জাকি, প্রফেসর ইউনূস জাপানে যে অনুষ্ঠানটি করেছেন নিক্কে ফোরাম ফিউচার অফ এশিয়া শিরোনামে, সেখানে একটা পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব ছিল। সেখানে একজন প্রশ্ন করছিলেন, তার জবাবে যে কথাটা আমরা আলোচনা করছিলাম, সব দল নয় একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে, এটা বলেছেন। আরেকটা কিছু কথা বলেছেন, সেটি হলো যে অন্তর্বর্তী সরকার 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমটি হচ্ছে সংস্কার, দ্বিতীয়টি হলো অপরাধ করেছে যারা জুলাই গণঅভ্যুত্থানে তাদের বিচার, এবং তৃতীয় হলো নির্বাচন। উনি আরও কিছু কথা বলেছেন যে আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তড়িঘড়ি করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা এটা ডিসেম্বরে করতে পারি। তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও 6 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে বলছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন যে কথাটা বলছিলেন যে সব রাজনৈতিক দল নয় একটি দল নির্বাচন চাইছে ডিসেম্বরে। কি বলবেন আপনি? একটা জিনিস যদি প্রথমত আপনি এখানে আনেন যে ইউনূস সাহেব বলছেন একটি দল, মানে একটি দলই ডিসেম্বর মধ্যে নির্বাচন চায়, যেটা আজিজ ভাই বললেন যে না, ইট ইজ নট এ ফ্যাক্ট। এবং এটা যদি ফ্যাক্ট না হয় তাইলে এটা আমার কাছে মনে হয় বিএনপির পক্ষ থেকে এটার একটা প্রতিবাদ আসা উচিত যে দিস ইজ নট কারেক্ট। কারণ ইউনূস সাহেব অনেক কথাই বলছেন এরকম, যেমন আমার সাথে যখন সবাই দেখা করে তখন তারা একরকম থাকে, এবং এখান থেকে বের হয়ে গিয়ে তারা অন্যরকম কথা বলে। আমরা এও জানি লাস্ট যখন দেখা করে তখন কোনো এক দল থেকে একজন নেতা বলেছেন যে প্রফেসর ইউনূস, আমরা আপনার সাথে যে আলোচনা করলাম বাইরে গিয়ে আমরা কিন্তু অন্যরকম বলবো। ঠিক আছে, অনুমতি নিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে অনুমতি নিয়ে আসুক কি না আসুক, এই কথা উনি বলছেন। কিন্তু আমি প্রতিবাদ দেখিনি যে ইউনূস সাহেব সঠিক বলেননি। তা ইউনূস সাহেবের এই কথাটা যখন প্রতিবাদ হয় না, তখন মনে হয় হোয়াট এভার ইউনূস সাহেব ইজ টেলিং ইট ইজ কারেক্ট। যেটা ইউনূস সাহেবের যে বেলায় আমি যেটা দেখতেছি, হি ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। আমি ফ্রম দ্য বিগিনিং টু এন্ডিং আজকে পর্যন্ত দেখতেছি উনি বলতেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন। তার সাথে 3টে শর্ত জুড়ে দিয়েছেন, সংস্কার অল্প চাইলে, সংস্কার বেশি চাইলে, একেবারে সংস্কার না চাইলে। 3টে অপশনে কিন্তু রাজনৈতিক দল লুফে নিতে পারত। কোনটা? কোনো সংস্কার চাই না, নির্বাচন দেন। সেখানে যায় নাই কেউ। কেন গেলেন না? কেন?
যাওয়া উচিত ছিল। আমি মনে করি যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন বা গণতন্ত্র ধ্বংস হয়ে যেতেছে, ইন দ্যাট কেস অবশ্যই বলা উচিত যে আপনার সংস্কারের দরকার নাই। 2 নম্বর আসেন, ইউনূস সাহেব বলতেছেন যে সংস্কার, বিচার এবং নির্বাচন 3টা কথাই বলেছেন অল থ্রু। আবার কেউ কেউ বলেন তিনি এত কিছু করতে পারবেন না। উনি করতে পারবেন কি আর করতে পারবেন না কি সেটা কোথায়? আমার বক্তব্যটা হলো এখানে, এটা কোথায়, বাই হোম ইট হ্যাজ বিন ডিসাইডেড? কারা ডিসাইড করছে কারা? এটা তো আমাকে অফিসিয়ালি লাগবে। আপনি গয়রহ বললে তো হবে না। আপনি নির্বাচন চাচ্ছেন, নির্বাচন দিতে উনি বাধ্য। আবার উল্টা দিকে বলি, বাধ্য নাও হতে পারেন। কেন? আমি যদি মনে করি, কারণ উনি বলছেন আমি একটা সেরা নির্বাচন উপহার দিব, যদি সেই সেরা নির্বাচন, তার আগে এই কথাটা মনে রাখেন আপনি, তার আগে ওই জায়গাটায় আসি যে ওনার দায়িত্বটা বন্টন করছে কে? সংবিধানে যে আমাদের সরকারের কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে সরকার উনি না। কিন্তু সংবিধানের আর একটা সেকশন আছে, অনুচ্ছেদ 106 মোতাবেক ওনাকে দায়িত্ব দিছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। অন্তর্বর্তীকালীন সরকার অর্থটাই হইল আউটগোয়িং সরকার এবং ইনকামিং সরকার, যেটা নির্বাচনের মধ্যে আসবে, এর মাঝখানের সময়টা কতক্ষণ? টাইম লিমিট নেই। টাইম লিমিট নাই। এখনও রাজনীতিটাকে আদৌ ঠিক করতে পারছে আজ পর্যন্ত? তার টাইম লিমিটটা কি? আচ্ছা, প্রশ্ন আসে যে উনি কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে নতুন, কেউ কেউ বলছেন এমন কথাও যে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছি। এখন আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট বসাবেন কিভাবে? কেয়ারটেকার গভর্নমেন্ট বসানোর মানেই হচ্ছে একটা নির্বাচিত সরকার থাকতে হবে। নির্বাচিত সরকার না কেয়ারটেকার গভর্নমেন্টে আমন্ত্রণ করেন। উনি তো অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট আনবেন কেমনে, কিংবা ওনার অধীনে নির্বাচন নেবেন কেমনে? ওনার অধীনে নির্বাচনের ইম্পার্শিয়ালের প্রশ্ন আসে ইতিমধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, একটা কথা আসছে যে তারিখটা চাচ্ছেন কেন? যেমন ডিসেম্বর ফিক্সড। এখন ডিসেম্বর ফিক্সড হইলে আমি সোজা বাংলায় যেটা কথা আমরা মিন করতে চাই, নাহলে নির্বাচনী রোডম্যাপ বলতে যা বোঝায় সেটা তো দিছেই। ডিসেম্বর টু জুন, ইট মিনস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এনি টাইম, এবং ডিসেম্বরের 31-এর মধ্যে হতে পারে। সেক্ষেত্রে পার্টিকুলার আপনি একটা ডেটের কথা যদি মেনশন করেন, তাহলে আমি মনে করি যে ইউনূস সাহেবকে সবাই বিশ্বাস করে দ্যাট ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। নাম্বার 1, সে 2টা নিশ্চয়তা পায় যদি আপনি একটা নির্বাচনের ডেট দেন। এই জাতি 2টা নিশ্চয়তা পাবে একটা ডেট দিলে। কি কি? নাম্বার 1, ওই ডেটে নির্বাচন হবে, এ ব্যাপারে নিশ্চিত। 2, একটা নির্বাচন হচ্ছেই। এই দুইটা ব্যাপারে তারা নিশ্চিত হয় যদি ইউনূস সাহেব ডেটটা দেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা ছিল ইউনূস সাহেব নির্বাচন দিয়ে চলে যাবেন জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে, কোনো সন্দেহ নাই। আর এখনও বলছি উনি চলে যাবেন, বাট এখন আমার কাছে মনে হয়েছে নির্বাচন না দিয়েও চলে যেতে পারেন। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন নির্বাচন না দিয়ে চলে যেতে পারে কেন? কারণ উনি বলছেন আমি একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব। এই সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি কীভাবে উপহার দিবেন? হোয়াট ইজ দ্য গ্যারান্টি? কেন গ্যারান্টি নাই? বাংলাদেশের সমস্ত দল বলতেছে দলমত নির্বিশেষে ইউনূস সাহেবকে সহযোগিতা করছেন। মাঠে আর্মি আছে, মেসিসি পাওয়ার নিয়ে সহযোগিতা করতেছেন। এই দলগুলো কিন্তু বিগত 12 বছর শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধিতা করছেন, মিথ্যা তো না, আন্দোলন করেছেন। তো যার বিরুদ্ধে আপনারা আন্দোলন করলেন 12 বছর, তিনি ক্ষমতায় থাকলেন 15 বছর, আর যাকে আপনারা সবাই সহযোগিতা করতেছেন সে 10 মাসে টালমাটাল। এটা কোন পদের সহযোগিতা? আমার বুঝাইতে হবে তো। সহযোগিতা আর করেন নাই, তিনি 15 বছর ক্ষমতায় থাকলেন, এবং সেই ক্ষমতায় থাকাকালীন সময়ে যে দল সবচেয়ে বড় স্টেক হোল্ডার পলিটিক্সে, তাদের মাথার তাজ, আর যদি একজন গলার মালা, 2টা ধরি, মাথার তাজ খালেদা জিয়া। আপনি 3 কোটি টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে রাখছে, 7 বছর কারাগারে ছিলেন, চিকিৎসার জন্য বাইরে যাইতে পারেন নাই, নির্বিকার তাকায় তাকায় দেখছেন। তো মাথার তাজের জন্য যদি আপনারা কিছু করতে না পারেন, বাই দিস টাইম আপনারা প্রত্যেকটা স্টেক হোল্ডার বড় বড় ওই দলের সবাই চিকিৎসার জন্য বাইরে গেছেন। মাকে রেখে সন্তানের নির্বিকার চিকিৎসা নেওয়া, আর মা নির্বিকার পরিবেশ। আমি মুখ রূপ করতে বললাম, খালেদা জিয়া মাতুল একটা মহিলা, গণতন্ত্রের সাথে আপোষ করে নাই, আমরা সবাই জানি। সেকেন্ড আসেন গলার মালা, তারেক জিয়া। আজও পর্যন্ত আপনারা প্ল্যাটফর্ম বানাইতে পারেন নাই তারেক জিয়াকে দেশে আনার। মাথার তাজ, গলার মালা 2টাই আপনারা আনতে পারতেছেন না দেশে। আমি কিভাবে নির্ভর করব আপনার উপরে? আপনি যত কথাই বলেন, দিন শেষে আপনার পরিবার, দিন শেষে আপনার গুরু। তো তার জন্য আপনারা কি করছেন? এখন 5ই আগস্টের পরে বহুজন বহু জায়গা থেকে চলে আসলো, কিন্তু উনি আসতে পারতেছেন না কেন? কেউ কেউ খোরা যুক্তি দেয় ওনার পাসপোর্ট ছিল না। আর 5 তারিখ সন্ধ্যা থেকে টোটাল কন্ট্রোলে, তারেক জিয়ার কন্ট্রোলে।
সে যদি লন্ডনের হাই কমিশনার বলে পাসপোর্ট দাও রাত্রে, কালকে সকালে ঢাকা যাব, সমস্যাটা কোথায় ছিল? কেন আসতে পারতেছেন না? আমি খুব দুঃখে কথাটা বলতেছি যে আপনি তাহলে এই যে কথাটা আমি বললাম যে সবাই সহযোগিতা করছে, তাতে ইউনূস সাহেব তালমাতাল 10 মাসে, আর সবাই বিরোধিতা করছে হাসিনার, সে 15 বছর ক্ষমতা। ইট ইজ সো কল্ড সহযোগিতা, কোনো সহযোগিতা নাই। নাহলে আমি দেখছি এসটিসি পাওয়ার নিয়ে যদি মাঠে আর্মি থাকে, মাটি থরথর করে কাঁপে। গত 5ই আগস্টের পর আপনি সমস্ত বৈধ অস্ত্র রাষ্ট্রে সবার কাছ থেকে আপনি জমা নিয়ে নিছেন, এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে কি? দ্যাট ইজ এইটাকে বলা হয় প্রমাণ যে কোঅপারেশন করছে না। তো যে লোকটাকে আপনি কোঅপারেশন করতেছেন না, সে কীভাবে নির্বাচন দিবে? কি হিসাবে আপনি আমাকে বলেন? সে যে নির্বাচনটা দিবে কিসের ভিত্তিতে? এবং ইউনূস সাহেব তার জীবনে যেটা অর্জন করছে, সেটা বাংলাদেশ নামের দেশটা তার পিছনে একটা শব্দ মানে সংযোগ করে নাই, বা তার কোনো ব্যাকিং দেয় নাই। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তাকে ব্যাকিং দেয় নাই। সমস্তটা অর্জন তার নিজের একার। এবং সেখানে সে বাংলাদেশের উপদেষ্টা প্রধান হয়ে এমন না যে তার ভিজিটিং কার্ডে যদি লেখে আমার লাস্ট যোগ্যতা হইল বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আমার কাছে মনে হয় না এটা তাকে কোনো বাড়তি সম্মান দিবে। রাদার সে যে লুজ করতেছে, এটা হইলে এই জায়গাটার দায়িত্ব নিয়ে আজকে সে কন্ট্রোভার্সিয়াল। আজকে সে বহু লোকের সাথে দেখা করতে যে 7 মাসেও দেখা পায় না, যারা নাকি তার 10 বছর আগে তাকে আবার স্বর্ণপদক দিছিল। তাহলে এই মানিজ্যত ছাড়তেছে শুধুমাত্র রাষ্ট্রের স্বার্থে, আমরা তাকে বসাইছি বলে। সুতরাং নির্বাচনের তারিখ চাওয়ার একটাই সেটা হইলো এই কারণে যে নির্বাচনের তারিখ চাওয়া মানে ইউনূস সাহেব নির্বাচন দিয়ে যাবেন, আর তারিখ না পাওয়া মানে ইউনূস সাহেব নির্বাচন নাও দিতে পারে। তবে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, যেভাবে পারেন যেমনে পারেন নির্বাচন ইউনূস সাহেবের কাছ থেকে নিয়ে যান। নয়তো ইউনূস সাহেব যদি কোনো কারণে থার্ড পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করে বাধ্য হন, আবার 2-4 বছরের জন্য পিছিয়ে যেতেও পারে নির্বাচন। সুতরাং আমি আবারও বলবো, গণতন্ত্র ফিরাইতে গেলে সত্যি সত্যি ওনাকে কোঅপারেট করে নির্বাচনটাকে নিশ্চিত করেন। ইউনূস সাহেবের কোনো কমিটমেন্ট নেই, আমি ধার দাঁড়িয়ে আমি পারলাম না, আমি চলে গেলাম, হু কেয়ার্স? ভেরি সিম্পল। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, রয়েছেন আবু-হানা রাজ্জাকি, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। এম এ আজিজ, জাপানে প্রধান উপদেষ্টা বললেন যে সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে, যেটা আমরা আলোচনা করছিলাম। অন্যদিকে আমরা দেখছি যে আবার নির্বাচন নিয়ে বিএনপি বক্তব্য যেভাবে তুলে ধরেছে, সেখানে আলটিমেটামের সুর রয়েছে। বুধবার ঢাকার নয়াপল্টনে সমাবেশে তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে এখন বিএনপি শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেওয়া হলো বলে বিশ্লেষকরা মনে করছেন, কারণ এর আগে এভাবে তারেক রহমান বলেননি। প্রশ্ন হচ্ছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি? কতটা চাপ তৈরি করতে পারবে তারা? তৈরি করতে পারবে, ধরেন আন্দোলন সংগ্রাম যদি হয়, রাজনীতির যে অস্থির অবস্থা, তাতে করে দেশের জন্য মঙ্গল হবে না। এটার সমাধান নির্বাচন। আমি আগেও বলবো, রাজ্জাকি ভাই বলছে এক কথার মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস এক কথার মানুষ না। কারণ তার ইউটিউবে সার্চ দেন, তিনি বলেছেন যতটুকুতে একমত ততটুকু নিয়ে নির্বাচনে যাবে উনি, এবং ওয়েবসাইটে দিয়ে দিবে কোনটায় না করছে কোনটায় হা করছে, সবাই জনগণ দেখবে। তো এখন 113টাতে একমত হয়েছে, বাকি যেগুলো একমত হয় নাই
আপনি পারলে একমত করেন, না সংসদের পারলে মৌলিক শেষ। সংস্কারে তো একমত নয়, হ্যাঁ, মৌলিক সংস্কারে তো একমত নয়। এটা তো আপনার কাছে মৌলিক, আমার কাছে তো মৌলিক না। জাতিসংঘ যে প্রতিবেদনটা দিয়েছে সেই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে তারা নিরুৎসাহিত করেছে। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হ্যাঁ, করছে তো। জি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো তখন ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ কিন্তু কিছুই বলেনি। বলে নেই সেটা, কারণ হচ্ছে মানবতার গণহত্যা জাতিসংঘ সমর্থন করে না, এটা তো গণহত্যা করছে। এক, দুই হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট দিয়েছে আপনি খেয়াল করে দেখেন, 5 তারিখে কিন্তু সরকার পলায় গেছে। জাতিসংঘের রিপোর্টটা কিন্তু 15 তারিখ পর্যন্ত, এই 15 তারিখ পর্যন্ত কথা আছে। জি অস্ত্রগুলো কত রাজ্জাকি ভাই বলছে না, জি উনি ডিসেম্বর থেকে জুন জি উনিও স্ট্রিক করতেছে, উনি সরকারে আছে। জি জি আর অপোজিশন বলছে, আরও বেগম খালেদা জিয়াও বলছে গণতন্ত্রের পথ মানে পথে নাই, অতি শীঘ্রই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, ওটাও বলেছে, উনিও বলেছেন। সুতরাং আমার কথা হচ্ছে যে বিচার হচ্ছে না। গণতন্ত্র নাই এ কথাটা বলেনি, বলছে যে গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি, হয় নাই, শব্দটা এইভাবে বলেছে। হ্যাঁ, বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে উনি সংস্কার করতে পারছেন না, খুব ঢিলা, খুব স্লো, খালি টাইম কিল করা। এটার আচরণ দেখেই মনে হচ্ছে টাইম কিল করা। আপনি বলেন বিএনপি তাদের যে আগের 31 দফা সব দলের সাথে আলোচনা করে করছে, তা সাবমিট করে। সব দল না, তার জোটের দলগুলো। জোটের দল না, ওখানে হ্যাঁ। জামাতও ছিল, জেনে রাখেন। বঙ্গভবনে এই আওয়ামী লীগের নিয়োগকৃত প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ নিয়েছে। সেই সংস্কার করে কিভাবে এই সরকার? ওথ ভঙ্গ হয় না। ওথ ভঙ্গ হলে নৈতিকভাবে সরকারে থাকে। আমি নিজে বলেছি 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, এটার ব্যাপারে প্রশ্ন তোলে না কেন? এটা যেহেতু আলোচনা হয়, সেনানিবাস কিন্তু তালিকা দিয়ে দিছে। জি সেখানে দেখা গেছে বলা হয়েছে 5 তারিখের পরেই প্রধান বিচারপতি এবং আরও 2 বিচারপতি ওখানে আশ্রয় নিয়েছিল। আমার বক্তব্য হচ্ছে যে ও রাজ্জাকি ভাই বললো না, ও 106 অনুচ্ছেদে নির্বাহী কাজ করতে হবে বলা আছে, এটা ঠিক। এই অনুযায়ী এই কোর্ট এটা জাস্টিফাই করছে। তাহলে কোর্ট ওনারা ওত নিলেন 8 তারিখে, তারপরে আরও 3-4 দিন পরে এই কোর্ট অর্গানাইজ করলেন, তো ওতটা নিলেনটা কোথায়? আমার বক্তব্য হচ্ছে সরকার প্রধান হিসাবে ইউনূস সাহেবের যে স্ট্যান্ড এবং বিএনপির যে স্ট্যান্ড এখন যে জায়গায় আসছে, সে জায়গায় ট্রাস্ট বলে কিছু নাই তাদের মধ্যে, এবং এই জায়গায় মীমাংসা হওয়া উচিত, উভয় পক্ষ সংযত হওয়া উচিত, নাহলে দেশটা আসলেই রাজনৈতিক ক্রাইসিসে পড়বে। রাইট। আবাহনী রাজ্যকে যেটা বলছিলাম সেটি হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি, আর এই চাপটা তারা কতটা করতে পারবে? ইউনূস সাহেব যদি বলে আগামী অত তারিখে নির্বাচন, তার মানে দুইটা জিনিস নিশ্চিত হয়, নির্বাচনের তারিখ এবং নির্বাচন হবেই। এই দুইটা জিনিস কিন্তু ফিক্সড হয়। নির্বাচন হবেই তার গ্যারান্টি ইউনূস সাহেবও দিতে পারবে না, কারণ পরবর্তী মুহূর্ত কি আসতেছে আপনাদের জন্য, আমার জন্য, আমরা কেউ জানি না। কেউ জানতেন না 5 তারিখ শেখ হাসিনা চলে যাবে। কাজে ইউ ক্যানট ডিসাইড ফিউচার। তারপরেও যেহেতু দুনিয়া করতে হলে আপনার একটা সেই জন্য সম্ভাব্য একটা সময় দেওয়া হয়েছে। আর তারপরে ডেটটা চাওয়ার মানে হচ্ছে তারা বিশ্বাস করে ইউনূস সাহেবের কমিটমেন্ট ইজ ফাইনাল, যে এই ডেট দিছে মানে নির্বাচন হবে এবং ওই দিন হবে, এই আস্থা তাদের উপরে আছে। কারণ কিছুদিন আগে দেখছি একটা সমালোচনা করছে একজনে, ওই যে টেরিফ যখন বসাইল ট্রাম্প সাহেব, তখন আপনাদের মতো বহু সাংবাদিক পর্যন্ত টেলিভিশনে বলছে, হ্যাঁ উনি এটা কি বলে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। উনি 3 মাসে স্থগিত চাওয়ার জন্য আবেদন করছেন এবং এটা হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, মরুক ঝড়ে বকটা তো মরছে, আমি বলেছিলাম বকটা তো মরছে, যেভাবেই মরুক। নাম্বার 1, তিনি আবার বলছেন যে ওনার তো দরকার ছিল না যে এই চিঠি লেখা, উনি তো ট্রাম্পের সাথে ফোনেই আলাপ করতে পারেন। ইউসি আস্থাটা দেখেন, অর্থাৎ ইউনূস সাহেব ট্রাম্পের সাথে ফোনে কথা বলতে পারে। দেয়ার ইজ নো পার্সন ইন বাংলাদেশ, এবং আগামী 50 বছরে আসবে না, হু উইল অ্যাভেল দ্য অ্যাবিলিটি টু স্পিক টু আমেরিকান প্রেসিডেন্ট ওভার ফোন। কিন্তু নিন্দুকও বলতেছে উনি তো ফোনেই কথা বলতে পারতেন, এই আস্থা তার উপরে আছে। এবার রিজিটটা যেটা বললাম, ওই কারণে রিজিট। তৃতীয় কথা হইল, এখন পর্যন্ত কিন্তু সবচেয়ে বড় স্টেক হোল্ডাররা নির্বাচন চাচ্ছে ইউনূস সাহেবের বক্তব্য। এর বাইরে কিন্তু কিছু লোক আছে, সেকেন্ড যদি স্টেক হোল্ডার যাদেরকে ধরেন, তারা কিন্তু রোজার আগে চাইছেন
নির্বাচনটা। যদি এই জায়গাটায় আসেন, দুই পক্ষ যদি রিজিড থাকে, উনি যেটা বললো ইউনূস সাহেব রিজিডে এইভাবে করবে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে জুন, অন্য স্টেক হোল্ডার যদি বলে যে না আমরা রোজার আগে চাই, সংস্কার আমরা এইটুক চাই, তাহলে নির্ঘাত সংঘাতের দিকে যাচ্ছে দেশ। কারণ আপনি যদি রিজিড থাকেন, মানে আমি বলছি আপনি বলে আমি ধরলাম আপনি বিএনপির প্রতিনিধি, কথার কথা, আপনি রিজিড 30 তারিখের মধ্যে নির্বাচনটা, 31 ডিসেম্বরের মধ্যে, উনি রিজিড রোজার আগে, ঠিক আছে, আমি মনে করেন আমি নেতৃত্ব প্রফেসর ইউনূস, তাহলে কি হবে? আমি তফসিল দিব কেমনে? আপনি তো সেপ্টেম্বর অক্টোবরে তফসিলের জন্য মাঠে নামবেন, তখন উনি যদি মাঠে নেই বলে কিসের তফসিল? এই কাজ হয় নাই। আমি তর্কের খাতিরে বলছি, যে সিচুয়েশনটা হবে সেই সিচুয়েশনের কারণে এখন সবার নৈতিক দায়িত্ব। আবার কেউ কেউ বলছে, আমি আগেও বলছি এখনও, প্রশাসন যদি সহযোগিতা করে, অনেকে বলে যে অমুকে চাঁদাবাজি করে তমুকে চাঁদাবাজি করে, আলোচনা হয়, তাদের পক্ষেরই দায়িত্ব নিয়ে ইয়েতে এসে বলেছে, এই টকশোতে এসে তাদের পক্ষের লোকে, প্রশাসন তাহলে কি করে? দল তো বলছে আমরা তাদের সমর্থন করি না, প্রশাসন কি করে? এই প্রশ্নটা তারা আনে। আপনি প্রশাসন আপনাকে গ্রেফতার করবে, সেই জায়গায় যান কেন? আপনি স্টপ করাইতে পারেন না কেন যে পরিবেশটা শান্তিপূর্ণ রাখো? এত আন্দোলনে নামছে, কোন নেতা বলছে যে এই অনির্বাচিত সরকারের কাছে কিসের তোমাদের দাবি দেওয়া, গোহম নির্বাচন করতে দাও? বলছে কোনো দলের স্টেক হোল্ডার বলছে, কোনো দলের নেতা বলছে? বিকজ ওই লোকগুলা তাদের। আপনি একটা নতুন আইন করছেন, ঘাড় ঘুরাইলে চাকরি যাবে, মাথা ঘুরাইলে চাকরি যাবে, এই তো কথাটা বলি কি, উস্কানি যদি দেন, কর্মক্ষেত্রে যদি না আসেন, হোয়াট ইজ ইউর প্রবলেম? সৌদি আরবে আইন আছে চুরি করলে হাত কাটবে, সৌদি আরবের লোকের হাত নাই। সৌদি আরবে বলছে কুদৃষ্টি দিলে চোখ থাকবে না, ওদের কি চোখ নাই? বিকজ ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ক্রাইমের উপরে ব্রেক করে দিছে ওই আইনকে মানে। আর আপনি হলেন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সবচেয়ে যে লোকটা পিয়ন, হাঁটতে পারে না, ডায়াবেটিসের ইনসুলিন কেনার পয়সা তার থাকার কথা না, তার 5টা ফ্ল্যাট, পিয়নের, ডিসি অফিসের পিয়ন। আপনার এই আইনে কি হয়? এই তা আইনে আপনার সমস্যাটা কি? আপনার আইনের সমস্যা কি? আপনি আইন ভাঙবেন না, আপনার ঝামেলা নাই। নাম্বার 1, প্রজাতন্ত্রের সার্ভেন্ট আপনারা, প্রজাতন্ত্রের কর্মচারী। আমি মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন, মাস্টার যে আইন করবে ইট ইজ ফাইনাল। এই যে আন্দোলন করতেছে, কোন স্টেক হোল্ডার বলতেছে? এখানে একটু যোগ করি, সেটি হলো আপনি নিশ্চয়ই জানেন, পেশাজীবীদের বা কোনো গোষ্ঠীর যে কোনো আন্দোলন কখনোই রাজনৈতিক দলগুলোর ইন্ধন ছাড়া দানা বাঁধে না। আমি তো সেটাই বলছি। আমি অন্যভাবে বললাম যে রাজনৈতিক দলগুলা, দায়িত্বশীল লোকেরা কেন বলে নাই যে তোমরা বাসায় যাও, নির্বাচিত সরকার আসুক, দাবি দেওয়া করো? 3 নম্বর আসেন, অনেকগুলো কথা আছে। একটা বলছে ওত নিছেন সংবিধান রক্ষা করার জন্য, ওত নিছেন সংবিধান রক্ষা করার। আপনারা সবাই ছিলেন হয়তো ওত প্রোগ্রামে, তখন আপনারা কেউ রেস করছিলেন প্রশ্নটা যে ভাই আপনি সংবিধানের ওত নেন কেন? অন্তর্বর্তীকালীন সরকার তো আমার সংবিধানই নাই, অন্তর্বর্তীকালীন সরকার তো আমার সংবিধানই নাই। সুতরাং তারা আমাদের জন্য নির্বাচন চাওয়াই উচিত, তারাই দেওয়া উচিত। আমি মনে করি আপনি সংবিধানের বাইরের একটা সরকার, তার কাছ থেকে আপনি নির্বাচন চান কেন? তখন তো সব রাজনৈতিক দল এটাকেই সাপোর্ট করেছে, এটাকেই সাপোর্ট করছেন, 1 নম্বর। 2 নম্বর হলো ইউনূস সাহেব, এই সরকার সবার কাছে সব সেক্টরে অযোগ্য, উনি একটা ভালো নির্বাচন দিতে পারবেন এই ব্যাপারে সবাই নিশ্চিত। কিভাবে? কেন আপনি এই নিশ্চিত হন কিভাবে? আমি তো সন্দেহ করি। আমি তো নিশ্চিত করে বলতে, আমি লিখে দিলাম ইউনূস সাহেব ভালো নির্বাচন দিতে পারবে না। কেন পারবে না? এই যে আমি যখন আইন করলাম, আমি মাস্টার, তোমরা সাবঅর্ডিনেট, আমি আইন করলাম কি ঘাড় ঘুরে ইয়ে যাবে, এই আন্দোলনটা কেন? এই আন্দোলনটা কেন? আপনি আমার বুঝান না এই আন্দোলনটা কেন? আর যারা নির্বাচন করলেই জিতবে, তাদের তো এই সরকারের সমর্থন করলেই কি না করলেই কি, তাদের তো পথ পরিষ্কার। তাদের তো নৈতিক দায়িত্ব, গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর। আমি আইন দিয়ে চাঁদাবাজ ধরবো, দরকার নাই তো, চাঁদাবাজি তুমি কইরো না। তো আপনার কমান্ড যদি কাজ না করে, তাহলে আমি ধরে নিব আপনি কন্ট্রোল করবেন কিভাবে? মোটে টেক ওভার করেন নাই, তাতে যদি এই হয়, তাহলে টেক ওভার করার পর কি হবে? আপনি বারবার প্রশাসনের উপরে চাপাই দিচ্ছেন। আপনি তো সুনিশ্চিত যে আপনাদের এই সরকারকে কোঅপারেট করা হচ্ছে না। মাইনানি ইউনূস, এই সরকারকে সবাই কোঅপারেট করবে। ইউনূসকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীও বানায় রাখেন, তাও কোঅপারেট করবে না। আমি বলে দিচ্ছি, মানে আপনি নির্বাচন হোক বা না হোক, সামনে যদি নির্বাচনটা নাও হয়, মারামারি কাটাকাটি হয়, ইউনূস সাহেব চলে যাবে আপনি নিশ্চিত থাকতে পারেন, এবং সেই ব্যাপারে তারা বিশ্বাসও করে। কাজে ইউনূস চলে গেলেই হলো, তারপরে চিন্তা পড়ে। এবার আসেন, মব জাস্টিস নিয়ে কিছু কথা বলছে। মব জাস্টিস যদি কথা বলে, তার ছাড়া আরেকটা কথা বলছে, দুদু সাহেব বোধহয় বলছে যে নির্বাচনী তারিখ না দিলে আমরা তারিখ দিয়ে দিব। ফাইন, তো আপনি তো নির্বাচন করেই ফেলতে পারেন। আপনি জুলাইতে নির্বাচন দিয়ে করে ফেলেন না। আপনি যে কথা বলেন,
আপনার কথা তো লাগাম থাকতে হবে রে ভাই। ইউ ক্যানট ডু এনিথিং বিকজ না পারলে এটা বলে। এই এখন আসলে মব জাস্টিস সম্পর্কে একটা কথা বলি। মব জাস্টিস বলছি আমরা কি, বল প্রয়োগ কিন্তু আমরা সবাই করি কম বেশি। মব জাস্টিস বাংলাদেশে অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা ফর্মে হয়। 5ই আগস্টের পর অনেক মব জাস্টিস হয়েছে, মাজার ভাঙছেন, এইটা ভাঙছেন, ওইটা ভাঙছেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে বিচার আচার করছেন, জমি কেউ বলে যে আমার জমি আগে দখল করে নিয়েছিল সেটা আমি ফেরত পাইছি, হটেভার ইট ইজ, দুইটাই মব জাস্টিস। যারা আমার জমিটা নিয়ে গেছিল ওটাও মব জাস্টিস, আমি যে ফেরত নিছি সেটাও মব জাস্টিস। এতে দুইটা দিক প্রমাণ করে এই যে বিচার বিভাগের রাস্তা হয়তো নাই। এখন মব জাস্টিসটা অফিসিয়ালি কীভাবে সেটা আপনাকে বলি। স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে, এই একটা বিতর্ক চলতেছে। ভোটার কিন্তু ফিক্সড, অর্থাৎ আপনার স্থানীয় নির্বাচনে যারা ভোটার আপনার, সংসদ নির্বাচনে তারাই ভোটার। এখন প্রশ্ন হচ্ছে আপনার সংসদ নির্বাচন আগে হইলে সমস্যা কি, কিংবা পরে হইলে সমস্যা কি, কিংবা স্থানীয় নির্বাচন আগে হইলে সমস্যা কি? বিশাল সমস্যা। সেটা হইলেই আপনি যদি স্থানীয় নির্বাচনটা আগে দিয়ে দেন, ইউ ক্যানট কন্ট্রোল এনিবডি, বিকজ ইউ নেভার নো আপনি এমপি হবেন কিনা বিএনপির বা জামাতের কিংবা অন্য দলের, আপনি এমপি হবেন কিনা আপনি জানেন না, বাট আপনি নমিনেশন পাবেন এটা মোটামুটি নিশ্চিত। তখন আপনি চুজ করতে পারবেন না, তখন 3-4টা প্রার্থী হবে, এর ভিতরে সবচেয়ে ভালো যে যোগ্য মনে করে স্থানীয় লোকেরা তাকে এমপি বানাবে। একই কায়দায় উপজেলা চেয়ারম্যান ওই যোগ্য লোকটাকে বানাবে, একাধিক থাকবে, এক একটা দলের একাধিক থাকবে। তারপর আসবে এমপি নির্বাচন। এখন এমপি নির্বাচন হওয়ার পর আপনি যখন এমপি হইলেন, দেখলেন যে ওই পছন্দের আপনার পছন্দের লোক যে হয় নাই, এই চেয়ারম্যান হয়েছে আপনার পছন্দের উপজেলা, কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান আপনার পছন্দের না, কাজে 3 জনের ভিতরে একটা ফ্রিকশন হবে। আর তখন প্রশাসন যে কোনো জায়গায় স্টেপ নিতে পারে, কারণ 3 মত স্টেপ নিতে পারে কোনো সমস্যার সমাধান। আগে যদি সংসদ নির্বাচন তাহলে কি হয়, উনি চুজ করবেন ইউনিয়ন চেয়ারম্যান কে, ওই দলের বাইরে সেকেন্ড ম্যান আর থাকবে না, লিখে রাখেন। এটা প্রতীক দিয়া করেন, প্রতীক ছাড়া করেন। দ্বিতীয় আসেন উপজেলা চেয়ারম্যান, সেটাও কি হবে, ওই পছন্দের লোক হবে। তখন পাশ করার পর উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং এমপি সাহেব 3 জনে মিলে মব জাস্টিস। এবং 300 এমপি মানে বাংলাদেশে 300 টুকরা করে এক একটা মব জাস্টিস করার জন্য এক একজন এমপি মনোনীত, আমি দীর্ঘ অভিজ্ঞতার থেকে বলছি। এবং তখন প্রশাসন থাকে এই 3 জনের কাছে অসহায়। সুতরাং স্থানীয় কি বলে সংসদ নির্বাচন আগে হওয়ার মানে সাংবিধানিকভাবে বৈধভাবে 300 মব জাস্টিসের বিচারক আগে তৈরি করা হয়, পরে তাদের কর্মী তৈরি করা হবে উপজেলা নির্বাচন এবং স্থানীয় নির্বাচন দিয়ে। সুতরাং মব জাস্টিস সাংবিধানিকভাবে আমরা গত 53 বছর না দেখি, এরশাদ সাহেব থেকে যদি দেখে আসি, মব জাস্টিস এইভাবেই চলছে বাংলাদেশে অফিসিয়ালি। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী আবু হানা রাজ্জাকি, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। ভোটের সময় নিয়ে বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর যে মতপার্থক্য ছিল তা এখন বাড়ছে। বিএনপির অবস্থানের সঙ্গে নেই বর্তমানে রাজনীতিতে প্রভাবশালী অন্য দলগুলো, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, জামাত ইসলামী এবং ইসলামপন্থী বেশিরভাগ দল। নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের প্রতি এই দলগুলোর সমর্থন রয়েছে বলা যায়। নির্বাচনের সময়ের ব্যাপারে চাপ বাড়ানোর কৌশল নিয়ে এগোতে গিয়ে রাজনীতিতে বিএনপি একা হয়ে পড়বে কিনা, এই প্রশ্ন আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। কি বলবেন? বাংলাদেশের রাজনীতি অন্য দেশের রাজনীতির সাথে কিন্তু কম্পেয়ার করা যাবে না। আপনি খেয়াল করে দেখেন, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সরকার সময় সহ প্রায় 16-17 বছর এই বিএনপি নেতা কর্মীরা কতভাবে নির্যাতন নাই বলা যায়, আয়নাঘর সহ ফাঁসি থেকে শুরু। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন একজনও তো নির্যাতনের ভয়ে
দল বদলায় নাই। ইলেকশনের সময় এক মেজর গেছিল, এখানে এখানে একটু যোগ করে আপনার কথায়, 2। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আমাকে একবার বলেছিলেন যে তোমার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলি যে আমরা সবকিছু করতে পেরেছি, বিএনপি ভাঙতে পারিনি। আচ্ছা, 1। 2 হলো, এখন আওয়ামী লীগের শেখ হাসিনার আত্মীয় স্বজন নিয়ে ফেলায় গেছে, নিরাপদে নেতাদের নিয়ে ফেলায় গেছে। আপনি গ্রামে গঞ্জে দেখেন সাধারণ সদস্যরা চুপ আছে, কিন্তু সমর্থন বদলায় নেই। এটা মিরাকেল আমাদের দেশে। অর্থাৎ যে দল করে ওই দলের ভিতরেই থাকে। কিছু ছোটখাটো দল সম্ভাবনা না দেখে লোক ছোটে, এটা মানি। অনেক দলই আছে, ধরেন বিএনপি, জামাত সহ একটা সমালোচনা হয়। আমাদের দেশে যেটা হচ্ছে যে সব জায়গায় এরকম সংকট আছে, সব জায়গায় সংকট আছে। অর্থাৎ দেশে এটার জন্য আমি কিন্তু বলবো যে সরকার না, রাজনীতিবিদরা দায়ী। আমরা তো আমি আগেও বলছি অনেক সূচকে বাংলাদেশ এগিয়েছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়েছে। এখন এইটা একবারে ঝাড়ফুঁক দিয়ে সমাধান হবে না। আমার কাছে মনে হয় সবচাইতে যেটা প্রয়োজন ছিল যে একটি নিরপেক্ষ নির্বাচন হতে যে যে শর্ত, কঠিন আইন করা দরকার করা, এবং 5 বছর পরে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে বাধ্য। অর্থাৎ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে জোর করে ইলেকশন না করে রাতে ফুটে করে সরকারে চালায় যাবে তা না, অবৈধ ঘোষণা, অটো সিস্টেমে অবৈধ। এই 2টা সংস্কার করে দিল তো মোটামুটি প্রথম ধাপ আগাইতাম। আপনি যদি একবারে দেশটারে ফেরেস্তার দেশ বানাতে চান, এটা অসম্ভব। আজিজ, আমি আপনাকে এই টকশোতে আমরা বারবার একটা কথা বলি, সেটা হলো আপনি নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে সংবিধান যে অবস্থায় রয়েছে, যে কোনো ব্যক্তি সরকার প্রধান হলে তাকে স্বৈরাচার হতে বা ফ্যাসিস্ট হতে এই সংবিধান সহযোগিতা করবে রীতিমতো, এমন একটা অবস্থা তৈরি হচ্ছে। এই কারণেই আসলে যে কথা আপনি বললেন, এই কারণে তো সংস্কারটা প্রয়োজন। না, সংস্কার প্রয়োজন আছে, এটা তো কেউ অস্বীকার করে না, প্রয়োজন আছে। দেশটা একটা মানবিক বাংলাদেশ হোক, 54 বছর দেশ স্বাধীন হয়েছে। আমরাও তো ধরেন আপনি কিন্তু এই অনুষ্ঠানে একবার কয়েকবার বলেছেন যে এই তরুণরা আর কত রক্ত দিবে, বারবার কি রক্ত দিবে? সবসময় তো তরুণরাই, মুক্তিযুদ্ধের তরুণরা। আপনি দেখেন আওয়ামী লীগ ভাসানী ছাড়া তরুণদের পার্টি ছিল, আপনার জাসদ একটা তরুণদের পার্টি ছিল, কিন্তু সরকারের ওই সময় সরকারের বিরুদ্ধে দাঁড়াইছিল। এইটা হচ্ছে সরকারের পক্ষ থেকে আমার নিয়োগ দিচ্ছে সরকার, আবার সরকারও তাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, পার্থক্য এখানে আছে। তো এই জন্যই আমি বলছি যে আমাদের দেশে যেহেতু আমরা গণতন্ত্র চর্চা করি, কিন্তু গণতান্ত্রিক চর্চা আমাদের রাজনৈতিক দল বা আমাদের মধ্যেও নাই। সুতরাং এটার জন্য ফেস করা উচিত ছিল। একবারে এটাকে ফেরেস্তার দেশ বানাতে পারবেন না। একটা নিরপেক্ষ নির্বাচন এবং স্বাধীনভাবে সাধারণভাবে ক্ষমতা হস্তান্তর হয়, এই 2টো জায়গায় স্টিক করা, আইন করা, সবার সম্মতি নেওয়া যে তুমি 5 বছর পূরণ হলে তুমি ফেল করলে ক্ষমতা ছাড়বা, নাইলে অবৈধ তুমি, বাস। আর ইলেকশন কমিশনে যেটা হয়েছে, এই সরকারি তো লেজে গোবর করে ফেলছে। এই যে আজকেও দেখলাম পত্রিকায় এক অফিসার, পুলিশ অফিসারে আপনার করছে, চাকরি খাইছে। আপনার দেখেন হামিদ চলে গেল, সাবেক রাষ্ট্রপতি। আপনি দেখেন বলি পাঠা বানালো 4টে পুলিশ, কেউ জানে না। তো পুলিশ টমাটাইজ কি করবে? নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে আমি এখন মনে করি এই দেশকে একবারে সংস্কার করে ফেরেস্তার দেশ বানানো যাবে না। নির্বাচন নিরপেক্ষ হতে যা করা দরকার করতে হবে, এবং সময় গেলে ক্ষমতা সে হস্তান্তর করবে। জি, আবাহনী রাজ্জাকি, সরকার ও বিএনপি উভয় পক্ষই এই অস্থিরতায় কতটুকু ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? তারা কি উত্তেজনা কমাতে ভূমিকা রাখছে নাকি বাড়াচ্ছে? তার আগে বলে কিছু জবাব দিয়ে যাচ্ছে, বলছে এই সরকার বলছিল কোনো রাজনৈতিক দল তারা নিষিদ্ধ করার পক্ষপাতী না, এখন তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করে নাই। বিচার চলাকালীন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ, এরকম কোর্ট ইনজাংশন দেয় যে এই বিচার না হওয়া পর্যন্ত এই জমি যেভাবে আছে এইভাবে থাকবে। অর্থাৎ দল নিষিদ্ধ করে নাই, অফিসিয়ালি কার্যক্রম স্থগিত, রাইট আছে তার। তারপরে নির্বাচন কমিশন বলছে তাদের নিবন্ধন স্থগিত রাখলাম, কোর্ট বলবে কই বাতিল করেন, স্থগিত। কাজে কথা ঠিক রাখছে। এইবার আসেন আপনি মৌলিক সংস্কার কতগুলো কথা বলছে। আমি বলি একটা লোকের জীবদ্দশা, আমাদের সবকিছুর মেয়াদ কিন্তু 5 বছর করে। মেয়র মেয়াদ 5, ইউনিয়ন চেয়ারম্যান 5, উপজেলা চেয়ারম্যান 5, এমপি 5, প্রধানমন্ত্রী 5, রাষ্ট্রপতি 5, মেয়াদ তো 5 বছর। একটা লোক যদি তার জীবদ্দশায় 2বার প্রধানমন্ত্রী হয়, আর কত চাই?
কথার কথা বলছি, 2বার এমপি হয়, 2বার চেয়ারম্যান হয়, 2বার ইউনিয়ন চেয়ারম্যান হয়, সমস্যা কোথায়? আপনি যদি আপনার গঠনতন্ত্রে লিখে ফেলেন যে একই ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী বা দলপ্রধান হইতে পারবে না, কিংবা দলের পদটা দুইবার দুই টার্মের বেশি 10 বছরের বেশি রাখতে পারবে না, কিংবা প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি হইতে পারবে না, এমপি হইলে পরে পদ ছেড়ে দিতে হবে, দলীয় পদ, চেয়ারম্যান হলে দলীয় পদ ছেড়ে দিতে হবে, কোনো ব্যক্তি কোনো নির্বাচনে 2বারের বেশি দাঁড়াইতে পারবেন না। এইটুকু যদি আপনার গঠনতন্ত্রে লিখে ফেলেন, ফর গডসে আর কোনো সংশোধন লাগে না। আপনারা সবাই বলেন আমরা সংশোধন করব, তা আপনার গঠনতন্ত্রে ঢুকান না কেন রে ভাই? আপনি গঠনতন্ত্রে ঢুকাইয়া নির্বাচন কমিশন জমা দিয়ে দেন। হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন কোনো সংস্কার লাগবে না। আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশকে, ইউনূস সাহেবকে সহ, যে একই ব্যক্তি 2টা টার্মের বেশি কোনো পদে থাকতে পারবে না, একই সময় দলীয় পদ এবং এই জনপ্রতিনিধির পদ ধরে রাখতে পারবে না। আপনি 2বার পার্টি প্রধান থাকেন, কিন্তু আমি যখন প্রধানমন্ত্রী হয়ে যাব, দলের পদ ছাড়ব। আপনি আমেরিকায় ট্রাম্প কি বলে রাষ্ট্রপতি, তার দলের প্রেসিডেন্টের নাম বলেন তো, বলেন, আপনি পারবেন না। আর আমরা বলতে পারবো, আচ্ছা আমার ওই অমুক পার্টি ক্ষমতায়, আচ্ছা তার ইয়ের নাম কি, চেয়ারম্যানের নাম, উনি, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী তিনি। পৃথিবীতে আর কোন দলটা খুঁজে পাবেন? আমি বলছি যারা গণতান্ত্রিক চর্চা, আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, পারুক না গঠনতন্ত্রকে, এই প্রস্তাবটা দেখ যে গঠনতন্ত্র ঠিক করে ফেলো, তোমরা তো ক্ষমতা এসে চেঞ্জ করবা বলতেছো, সংস্কার, তোমার গঠনতন্ত্র চেঞ্জ করে ফেলো, যে 2বারের বেশি প্রধানমন্ত্রী না, 2বারের বেশি দলীয় প্রধান না, 2বারের বেশি দলীয় পদ না, 2বারের বেশি এমপি না, 2বারের বেশি চেয়ারম্যান না, কিছুই না। আপনি কোনো সমস্যাই থাকে এর মানে হলো রাজনৈতিক দলগুলোর সংস্কারটা সবার আগে দরকার ছিল। পরিষ্কার। আপনি দলে যতক্ষণ মতো আপনি কি বলে গণতন্ত্র নিশ্চিত না করেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা গণতন্ত্র চান না। এটা একটা স্লোগান মাত্র, মুখের কথা মাত্র, সিম্পল। এই কারণে আমি বলতেছি যে আপনাকে সর্বশেষ এই সরকারের কাছ থেকে আবারও বলতেছি, দায়িত্ব নিয়ে ইউনূস সাহেবের কাছে যদি নির্বাচন না নিতে পারেন আপনারা, এবং সুতরাং আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে প্রমাণ করেন যে এই গঠনতন্ত্র ঠিক করে, তাহলে আমি বুঝবো। আমি বলি সেকেন্ড বাক্য কেউ করবে না, এবং আর পরিবর্তন করতে পারবেন উইদাউট দ্য কনসেন্ট অফ ইলেকশন কমিশন। প্রয়োজনে আদালতের মাধ্যমে আপনাকে দেখাইতে হবে সংশোধনটা কেন করবেন। আপনার দরকারই তো না এত সংশোধনের, ওই 70 অনুচ্ছেদ থাকুক না, তাতেও সমস্যা নাই, যদি আপনি আপনার আগে আপনি দল গণতান্ত্রিক হন। কোন দল গণতান্ত্রিক না, কোন দল নানান ফর্মে, কোন দল হয়তো পারিবারিক আছে, কোন দল পারিবারিক না, বাট গণতান্ত্রিক কোন দল নয়। আপনি গণতান্ত্রিক দল যদি থাকবেই, সমস্যাটা কেন হবে? আজিজ সাহেব তো অনেক বুদ্ধিমান প্রজ্ঞাবান লোক। পৃথিবীর জন্ম হওয়ার পর এমন কোন রাষ্ট্র আছে কিনা যে ফ্যাসিস্টে তারাই দিলাম, রাষ্ট্রপতি রয়ে গেল? একটা দেশে সর্বোচ্চ প্রধান আসন যার কাছে থাকে, তিনি হলেন কে? শেখ হাসিনার প্রতিনিধি। শেখ হাসিনা কি চকের ইমাম সাহেবেরাই না রাষ্ট্রপতি বানাইছিল? আর তাকে অপসারণ করতে গেলে দেশের সাংবিধানিক সংকট হবে, সেটা যখন দায়িত্বশীল দলরা বলে, তখন আমার আস্থা কোথায় থাকে? আবার তারার মধ্যে স্টেক হোল্ডার, এখন দামি লোক বলতেছে উনি পদত্যাগ করুক, আমরা চাই না, কিন্তু তারপরে যদি পদত্যাগ করেই ফেলেন, আমরা একজনকে খুঁজে নেব। তো এই কথাটা রাষ্ট্রপতির বেলায় কেন নয়? সো ইট ইজ ভেরি সিম্পল, যে আদৌ গণতন্ত্র চান কিনা, আদৌ নির্বাচন চান কিনা, নাকি ইউনূসকে সরাই দিলে অর্ধেক আওয়ামী লীগ তো থাইকেই গেছে আগের থেকে আপনার এই যে রাষ্ট্রপতি, তা বাকি অর্ধেক কি দিয়ে পূরণ করবেন? যদি কোনো কারণে একজন আনা যায়, বাকি অর্ধেক ওই ঘটনা তো হয়ে গেল। সুতরাং রিমুভাল অফ ইউনূস ইজ ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় এই দেশের জনগণ সেটা বোঝে। বাংলাদেশের রিকশাওয়ালাও এখন খুব কনসাস। কেন আমি বলি, আপনি যতই জনগণ জনগণ বলে চিৎকার করেন, আপনি সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে রাজনৈতিক দল, তার কতজন আছে? ধরে নিলাম 30%, 35%। হোয়াট অ্যাবাউট রেস্ট 65%? কাজে জনগণ নিয়ে যখন কথা বলবেন, তখন বলতে হবে আমার দলের সাথে সম্পৃক্ত জনগণের পক্ষে আমি বলছি, তখনই দেশবাসী বুঝবে যে 65% আপনার সাথে নাই। সুতরাং জনগণ ইজ এ ভেগ টার্ম, এবং এখানে ইউনূসও ব্যবহার করে, উনিও বলছেন যদি এমন কিছু হয় আমি জনগণকে দিয়ে আমি মোকাবেলা করাবো। নিশ্চয়ই তার সেই জনগণ আছে। তারা কারা? দে আর এগেনস্ট যারা আজকে বলতেছে যে আমরা এইভাবে ইয়েটা চাই, সুতরাং নিশ্চয়ই লোক আছে। কাজে আমি এই জন্য বলতেছি, নির্বাচন যদি নিতে হয়, পরিষ্কার 3টা স্টেক হোল্ডার এখানে সবচেয়ে বড় মাপের আমি মনে করি। ব্যক্তি ইউনূস, তার মেধা প্রজ্ঞা, আবার আমাদের এরকম ক্রাইসিসে সেনাবাহিনী একটা ফ্যাক্টর। সুতরাং সেনাবাহিনী প্লাস রাজনীতির যে বড় স্টেক হোল্ডারগুলো, তাদের একটা ঐক্যমত্যে আসতে হবে। নয় নির্বাচন সামনে যত দিন যাচ্ছে ততই অনিশ্চিত হচ্ছে বলে আমি মনে করি। এম এ আজিজ এবং আবেহনা রাজ্জাকি, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক,
আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।